প্রতিরক্ষামূলক আইন বা সুরক্ষামূলক আইন। এখানে নারী সমাজ আমরা যারা অধিকাংশ মানুষের বিধান হচ্ছে সুইসাইডের প্রবণতা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এই সুইসাইড থেকে বের হওয়ার জন্য আমরা যখন অসহায়ের যখন মধ্যে পড়ে যাই বা একটা আমার উপর একটা নির্যাতন করা হলো, আমি একটা পথ বেছে নিচ্ছি সুইসাইড করতে। নো, ইটস নট সমাধান, এটা কোনো সমাধান নয়। সুইসাইড করা মানে হচ্ছে আর একটা অপরাধ করা এবং আরো কিছু মানুষকে উদ্বুদ্ধ করা ওই অপরাধের রাস্তা যাওয়ার জন্য। এখানে এই গল্পটা দিয়ে দেখানো হয়েছে যে আমাদের নারী সমাজ যারা আছে, আমরা চাইলে যত কিছু প্রতিকূল পরিবেশ সৃষ্টি হোক না কেন, আমরা আমাদের বুদ্ধিদীপ্ত, আমাদের চৌকস, আমাদের দূরদর্শিতা দিয়ে আমাদের নিজেকে এস্টাবলিশ করতে পারি এবং আমরা খুব শক্ত একটা ভিত তৈরি করতে পারি। আমাদের পরিবার বলেন, আমাদের পরিবেশ বলেন এবং আমাদের সামাজিকতা বলেন, সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে একটা নারী খুব শক্ত স্থান দখল করে নিতে পারে। সুইসাইড সমাধান কখনই হতে পারে না। সুইসাইড, আমি আবারও বলবো, সুইসাইড একটা অপরাধ এবং সুইসাইড করা মানে হচ্ছে আরেকজনকে সেই অপরাধের রাস্তা দেখে। এখানে চমৎকার মেসেজ হচ্ছে এটাই যে আমাদের বাংলাদেশের নারী সমাজ কিভাবে স্ট্রাগল করে নিজের বুদ্ধিদীপ্ত এবং দূরদর্শিতা দিয়ে কিভাবে নিজেকে সুরক্ষিত করা যায় এবং সেই অপরাধের কড়া জবাব দেওয়া যায়, দাঁত ভাঙা জবাব দেওয়া যায়। আর বিনোদন তো অবশ্যই আছে। আপা বারবারই বলছিলেন আমি শুধুমাত্র বিনোদনের জন্য ছবিটি করেছি। আমি ফিল করেছি বিনোদনের সাথে সবকিছু আছে, মেসেজ আছে। মেসেজটা আমাদের সমাজকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদের বিশেষ করে যারা দুর্বল মানুষ, যারা নির্যাতিত মানুষ, তাদেরকে মনোবল চাঙ্গা করার জন্য আমাদের ফিল্মটা খুব চমৎকার একটা মেসেজ আছে। আমি এই জন্য বলবো আপনাদের মাধ্যমে যারা আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন, বোনরা যারা আছেন, যাদেরকে বলা হয় সমাজের দর্পণ বলা হয়, আর যাদের মাধ্যমে হচ্ছে আমরা সবকিছু বুঝি, দেখি এবং সেই অপরাধগুলো সমাধানের পথ খুঁজে বেড়াই, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আমরা যারা দর্শক আছি, আমি বিনোদনভাবে অনুরোধ করবো এই ছবিটি পরিবার সহ দেখার মতো, যেটা আমরা অনেক আগে দেখেছিলাম। মাঝখানে আমরা অনেকেই পরিবার বিবর্জিত বা সিঙ্গেল বা হচ্ছে আমাদের জাস্ট একজন দুজন করে যেতাম। এটি আমি বলতে পারবো পুরো পরিবার সহ দেখার মতো এবং এখান থেকে শেখার অনেক কিছু আছে, বিনোদনের অনেক কিছু আছে এবং হাসি কান্না সবকিছু। আমি বলবো আমাদের বাংলা চলচ্চিত্রে যেটা মিউজিক বলা হতো সেটি তো আর কখন ফিরে হয়তো বা পাবো না, কিন্তু আমার মনে হচ্ছে এটা সেই ফিলটা এখানে পাবো। এই জন্য আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আরো একবার অনুরোধ করবো যে আপনারা এসে পারিবারিকভাবে সবাইকে মিলে আনন্দ করে বিনোদন করে, কারণ আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম হচ্ছে সিনেমা হল। যেহেতু আমাদের সিনেমা হল যেমন বাড়বে, আরো সুন্দর সুন্দর পারিবারিক সামাজিক ছবিগুলো বের হবে। অসংখ্য সবাইকে ধন্যবাদ। আমি স্বপ্নমাপুর এখানে যাওয়ার আগে আমি এমন একজন মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করব, কোন একজন মিউজিক ডিরেক্টরের গল্প যখন আসে, যখন আমরা পুরনো গানে ফিরে যাই, আমাদের অনেক স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। তিনি হচ্ছেন আলাউদ্দিন আলী, যার নামটি হয়তোবা, যার গান যতদিন ইতিহাস থাকবে, যতদিন দেশ থাকবে, যতদিন চলচ্চিত্র থাকবে, যতদিন গান থাকবে, হয়তো এই আলাউদ্দিন আলী সাহেবের নাম থাকবে। তার সুযোগ্য সন্তান আমাদের এই আমাদের এই ছবির মিউজিক কারণ আলী ভাই আগে আমার সব ছবির মিউজিক করতেন। আমি তখন আলী ভাই অসুস্থ বলে আমি তখন রানা ভাইকে বললাম যে আপনার আমরা একটু সামনে দেখতে চাই। হ্যাঁ, সমস্যা নাই, এমনি সাউন্ড শোনা যাবে। যদি আপনার অভিজ্ঞতাটা বলতেন। দাঁড়ায় তো নেওয়া যাবে না মনে হয়, যে আপনার বাবা যেটা রেখে গেছে সেটাকে আপনি সামনে টেনে নিয়ে যাচ্ছেন। ভাই একটু বসেন। আমি একটু আগে আপনার অভিজ্ঞতাটা জাস্ট একটু। আমি দুঃখিত, আমি একটা কথা আমি আপনার স্মরণ করে, এটা আসলে আমার বলার দরকার নেই, এটা আপনারাও জানেন যে আগের যে আমাদের পরিবেশ ছিল, একটা গান বলেন মানে একটা চলচ্চিত্র বলেন, সেই পরিবেশ মানে যেভাবে মানে অনেক সময় নিয়ে বা আয়োজন করে গান করা হতো, এখন তো ওই সুযোগগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। যার ফলে আপনারা যদি মানে ওই কম্পারিজম করতে যান, যে তাহলে এটা মানে সবার জন্য ভুল হবে। আমি আমার জায়গা থেকে আপনার চেষ্টা করেছি গানগুলো গল্পের সাথে সামঞ্জস্য রেখে। আমাদের গুঞ্জন ভাই গানগুলো লিখেছেন খুব সুন্দর, গল্পের সাথে সামঞ্জস্য রেখে এবং প্রত্যেকটা চরিত্রের সাথে সামঞ্জস্য রেখে। তো সিচুয়েশন অনুযায়ী আমি আমার জায়গা থেকে আমি আপনার চেষ্টা করছি গানগুলো ভালো, আশা করি সবার ভালো লাগবে।
স্বপ্নবাবু যদি আপনার কাছে দিয়ে শেষ করি আসলে আচ্ছা একটু আমরা গুঞ্জন ভাইয়ের কাছে একটু শুনি। একটু আমাদের আমি একটু আমাদের গুঞ্জন ভাইয়ের একটু দুটা কথা শুনবো, যেহেতু গুঞ্জন ভাই আমার এই ছবির সবগুলো মানে 5টা গানই উনি করেছেন, তো উনি একটু কিছু বলবেন। আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। এসছেন আমাদের গানটা। যেটা হয়, আমি এর আগেও এই ছবির আগেও সিনেমা গান লিখেছি এবং গুরমতির পরেও লিখেছি। গুরমতি ছবিতে কাজ করার অভিজ্ঞতাটা যে জায়গাতে আমার কাছে পৃথক, সেটা হচ্ছে যে আপা আমাকে একজন অভিনেত্রী হিসেবে শুধু না, একজন পরিচালক বা প্রযোজক হিসেবে শুধু না, উনি ব্যক্তি হিসেবে আমাকে খুব ইন্সপায়ার করেছে। কারণ যেটা হয় যে ছবির গান লেখার জন্য বড় জোর ওই সিকোয়েন্সটা, যে সিকোয়েন্সে গানটা যাবে ওই পরিস্থিতিটুকুই বড় জোর গীতিকারকে বলা হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, গানটা শুরু হবে, এইটুকু ঘটনা। কিন্তু আপা তা করেন। আমার স্পষ্ট মনে আছে, আমি মনে করতে পারছি অনেকদিন আগের কথা, 7 বছর আগের কথা। সকাল 10টায় আমি ঢুকেছিলাম আমার বাসায়, রানা ভাইয়ের আমি সকাল 10টায় ঢুকেছিলাম এবং রাত 10টায় বেরিয়েছিলাম ওই বাসা থেকে। আমরা পুরোপুরি 12 ঘন্টা ওই বাড়িতে ছিলাম এবং 12 ঘন্টা ধরে আপা এই ছবির কাহিনী আমাদেরকে পুরোটা পড়ে শুনিয়েছেন, কাহিনীর ভেতরের কাহিনী বলেছেন, কেন এরকম একটা গল্প উনি চিন্তা করলেন, কোন জায়গা থেকে উনি ইন্সপায়ার্ড হলেন, এই সব কিছু উনি বিস্তারিত বর্ণনা করেছেন, যাতে ছবিটার কাহিনীটা আমি গান লেখার সময় পুরো কাহিনীটা যেন মাথায় খেয়ে, পুরো দৃশ্যটা যেন আমি চোখে দেখতে পাই। যে এইখানে এই কাঁচা বাজারের ভেতরে এখান থেকে গানটা শুরু হচ্ছে, এটা শুরু হচ্ছে এই বাগান থেকে, এটা শুরু হচ্ছে এই একটা কল্পনা থেকে, বিয়ের বাসর ঘরের কল্পনা থেকে। এগুলো হচ্ছে আমি যেন লেখার সময় আমার মাথায় যেন খেলে জিনিসগুলো। যে কারণে রানা ভাই যেটা বলছিলেন যে আমি একটু অন্য রকমের লিরিক পেয়েছি এর মধ্যে, তো এমনি আসে না। আগে যেটা হতো, আমি পূর্বতন যেমন বাবা সুযোগীটা আরো দিন আলী, ওনারা যখন কাজ করতেন, আলম খানরা যখন কাজ করতেন, তারা একটা পরিবেশ তৈরি করতেন। একটা গান 7 দিন ধরে লেখা হতো, এরকমও ঘটনা ঘটেছে। সেটা সত্যের সংগ্রামে একটা গান লিখতে 4 দিন লাগাইতো আলী ভাই আর বাড়ি ভাই বসে। 2 লাইনের একটা গান লিখতে 4 দিন। রাইট। তো এইটা এত এখন এই বিষয়গুলো নেই। এখন আমরা অনেক বেশি কমার্শিয়াল হয়ে গেছি। আধা ঘন্টা একজন গান লিখে দিয়ে চলে যায়, শুরু করে দেয়, গান রিলিজও হয়ে যায়, কয়েকদিন একটু ডিজে নাচানাচি হয়, তারপরে গান রিলিজ হয়। গান আপনারা মিক্সিং করেননি কেন? তো আমরা যেটা করেছি, আমরা সবাই একত্রিত হয়ে বসে কাজ করেছি এবং আমরা চেষ্টা করেছি যে গানগুলো ছবির প্রয়োজনে যেন হয়। সিনেমার গানে, সিনেমার সাথে সম্পর্ক নেই, গানটা কি সিনেমা যদি ব্যর্থ হয়, গানও ব্যর্থ। আর গান যদি সিনেমাকে করতে চিন্তায়িত করতে না পারে, তাহলে ওই গানের কোনো মূল্য নেই। গানের দৃশ্য আমরা দেখেছি, গানের হচ্ছে সবকিছু দেখেছি, গানের সবকিছু ভালো হয়েছে, কিন্তু গানের মিক্সিং করেননি কেন? এটা তো রানা ভাই জানি না, মিক্সিং তো আমার হাতে ছিল না। আমরা তো গান শুনি, শ্রুতি মধুর ওরকম পাইনি। গানের কথা সুন্দর, আপনার ভিজুয়াল সুন্দর, সবকিছু সুন্দর। স্বপ্ন অফার সিনেমা দেখবেন, আমরা ফেসবুকে না, আমরা ইউটিউবে যে ফেসবুকে দেখেছি, এখানে আপনারা মাস্টার পান, মাস্টারটা না সিনেমা এখানে দিলে ওটা আপনার হলে হবে না, ওটা সিনেমা হলে সিনেমা হলে যেতে হবে। আচ্ছা যাই হোক, এই যে রবি শুনতে চেয়েছিলেন। আচ্ছা ওটা থাক, করে সমস্যা নাই। স্বপ্নবাবু, আপনার কাছে সর্বশেষ আপনি শেষ করবেন যে সিনেমাটা কতটা হলে যাচ্ছে, দর্শকদের কাছে কি প্রত্যাশা রাখছেন এবং আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে সর্বশেষ। আচ্ছা, আপনারা জিজ্ঞেস করেছেন আমার সিনেমাটা কতদিন হলে যাচ্ছে। আমি আসলে নিজেই অনেকগুলি হলে দিতে চাচ্ছি না। আমি খুব বেশি হইলে 8-10টা সিনেমা হলে দিয়ে দেখবো যে আসলে ছবিটা আপনারা দেখতে চান কিনা। যদি আপনারা দেখতে চায়, দর্শকরা দেখতে চান, অবশ্যই আমি বাংলাদেশের সমস্ত হলে চালাবো। আর না হলে মানে ওখানে আমরা মানে এইটা, আর আমাদের হল কি কি কনফার্ম হয়েছে এটা আমরা কালকে করবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। কারণ হচ্ছে এখন তো জানেন, আগে যেমন আমরা আগে যখন ছবি রিলিজ করেছি, তখন কিন্তু একটা বিষয় ছিল যে আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে গানের মানে হলগুলি পেয়েছি। এখন কিন্তু তার হচ্ছে, এই জন্য মনে করেন যে ওনারাও হয়তো হলালারাও চিন্তা করেন দেখি শেষ পর্যন্ত খেয়ে আসে। তো এরকম ভাবে চিন্তা ভাবনা করেই ওনারা হয়তো ডিলে করছেন বা দেখছেন কোনটা নেবেন। এনিওয়ে আমরা 13 তারিখে আসছি, 13 তারিখ মানে আগামী শুক্রবার 13 ডিসেম্বর আমাদের এই সিনেমাটা রিলিজ হচ্ছে ইনশাআল্লাহ।